জামাতের কথা, যে এরা একটা যুদ্ধাপরাধী দল, জেনোসাইডাল পার্টি। সাধারণত যেটা দেখা যায় যে যে কোনো দেশে স্বাধীনতা যুদ্ধের পরে এদের বিচার হয় এবং এরা রাজনীতি করার কোনো আহ, সুযোগ পান না। কিন্তু আমাদের দেশে হয়ে গেছে উল্টো। এরা শুধু জি রাজনীতি করার সুযোগই পাননি, এবং এরাই 54 বছরে এতটাই শক্তিশালী হয়েছেন যে আহ, পিছন দরজা দিয়ে যেভাবে হোক এই যে যে সন্ত্রাসী কর্মকাণ্ড জুলাই হলো, এরা কিন্তু পিছনে ছিলেন। প্রথমে শেখ হাসিনার কথা কেউ বিশ্বাস করতে চায়নি। পিছন দরজা দিয়ে এরা এসে এমন কাজ করলেন যে যে দলটি দেশ স্বাধীন করেছে সেই দলটিকে এখন নিষিদ্ধ করে রেখেছেন। মানে এদের কত বড় ঔদ্ধত্য এবং এদের কতটা পাওয়ার দেখেন, এরা ভীষণ পাওয়ারফুল। আরেকটা জিনিস আমি সবসময় লক্ষ্য করেছি, এরা সবসময় মিডিয়ার সাথে থাকতে চায়। হ্যাঁ, জি মিডিয়া জি একটু কান্নাকাটি করা, একটু মানে নিজেদেরকে আহ, প্রতারিত বা নিজেদেরকে সরকার কর্তৃক তাদেরকে নির্যাতন করা হচ্ছে, এইসব ব্যাপারে তারা সবসময় একটু আহ, প্রচারমুখী। আবার আরেকটা জিনিস দেখুন, ওরা কিন্তু মিডিয়াকে কবজা করে নিয়েছে। আপনি মিডিয়ার মানুষ, আমিও আহ, লেখক হিসেবে সামহাও তো মিডিয়ার মানুষই। আমি জানি যে এদের দীর্ঘ সূত্রিতা রয়েছে, এরা মিডিয়াকে কিভাবে আস্তে 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 কবজা করেছে। মিডিয়া আবার এদের কথাও খুব গুরুত্ব সহকারে প্রচার করে, প্রচার প্রোপাগান্ডার জায়গাটা এদের অনেক বড়। ফলত এদের ক্ষুব্ধ হওয়ার এই মুহূর্তে বিশাল কারণ হলো যে এই পিশাচ ইনুসের কাঁধে ভর করে এরা কিন্তু প্রায় 18 মাস ক্ষমতায় ছিল, এবং এই ক্ষমতা দীর্ঘায়িত হবে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করবে, মানচিত্র পরিবর্তন করবে, হ্যাঁ, মুক্তিযুদ্ধের ইতিহাস পরিবর্তন করবে। এদের বিশাল কর্মযজ্ঞ নিয়ে এরা কিন্তু অগ্রসর হয়েছিল। আইসিটিতে কত জনের ফাঁসি দেবে, কিন্তু সবকিছুই যখন দেখছে এখন ভেস্তে যাচ্ছে, ফলে এদের কান্নাকাটির একটা ব্যাপার রয়েছে। এরা এরকম একটু কান্নাকাটি বেশ কিছুদিন জি করবে হয়তো, তবে জি। খুব একটা যে পার পাবে তা আমার মনে হয় না। তবে আমার তারা কেন শপথ যেন নেন। মনে হয় যে এই ইলেকশনটা যদি আরো 6 মাস আগে হতো বা 1 বছর আগে হুম, হতো, দেশটা অনেকটা বেঁচে যেত। মানে বেঁচে যে যেত। অন্ধকারে এখন অর্থনৈতিকভাবে নানাভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, দেখুন এরা কিন্তু জি, ক্ষমতা আসার সাথে সাথেই পরিবেশ বদলে গেছে। আজকেও বদলে আমি গেছে, বদলে ঢাকার গেছে। নানা জায়গায় কথা বললাম অনেকের সাথে, মানে যে রাতে বেরোনোর যে অস্বস্তিকর ব্যাপার ছিল, হুম, সকালে কাজে হুম, যাওয়ার অস্বস্তিকর ব্যাপার ছিল, হুম, হুম, মানুষের জনমনে একটু স্বস্তি এসছে। অন্তত তারা কথা জি বলছে যে এই কাজগুলি করা জি যাবে না, এই কাজগুলি করতে হবে। তারেক জিয়ার জি বক্তব্য ইত্যাদি ইত্যাদি পজিটিভ জি দিকগুলি কিন্তু আমি দেখেছি। জি। ধন্যবাদ। এসছে এসছে এসছে। একটা জিনিস যেটা দেশবাসীও বুঝে গেছে, নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, কথা আছে, যাই আছে, যাই হোক না কেন, ইউনূস সরকার বিদায় হয়েছে। এই জগদ্দল পাথর, এই যে দর্শকও বলছে জগদ্দল পাথর দেশের মানুষের মন থেকে নেমে গেছে। এই লোকটা দেশ থেকে বিতাড়িত হয়েছে। বিএনপি সরকার, রফিকুল আলম দুলাল, বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রীটা চমৎকার, অনেক সুন্দর একজন ভালোবাসার মানুষকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আচ্ছা, সেটা কি রহস্য, কি কারণে এটা নিয়ে বিতর্কও আছে, চাপও আছে হয়তো বিএনপি সরকারের উপর, সেটা আমরা জানি না। তো যাই হোক, পরিস্থিতি আমরা দেখি ভাই, 14 তারিখে বিভিন্ন জায়গায় জামাত ও এনসিপি এবং বিএনপির লোকজনের ভালোবাসায় বিনিময়ে দেখা গেছে ভালো। আপনারা বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমি শুরু করব জাইমা রহমানকে নিয়ে। কারণ আমি এই 27 বছর শিক্ষকতা করে ইউএসএ, এরকম জাইমা রহমানের মতো বেশ কিছু ছাত্র আমার ছিল, মানে বাঙালি ছাত্র। এবং আমি মনে করি যে এরা খুবই সরল। এদের আহ, জীবন ব্যবস্থা কিন্তু ওয়েস্টের জীবন ব্যবস্থা, এবং এরা চিন্তা করে পজিটিভলি। এবং জাইমা রহমানের কিছু কিছু কথা শুনে আমি খুবই আপ্লুত, এবং আমার মনে হয় যে ভবিষ্যতে যদি তারা রাজনীতিতে আসে এরা খুব ভালো করবেন। এবং আরেকটা কথা, যে আজকে যারা তাকে নিয়ে ট্রল করছে এরা কিন্তু বিদেশ সম্পর্কে এদের ন্যূনতম কোনো ধারণা নাই। এখানে শিক্ষা শিক্ষা কিভাবে দেওয়া হয়, এরা কোন সিলেবাসে পড়ে, এদের পড়ালেখার ধরন কি, এদের ন্যূনতম কোনো ধারণা নাই। এবং সেই ধারণা যাতে না হয় সেই কাজটি ইনুস, এই পিশাচ, সম্পূর্ণভাবে করে গেছে। যে এই যে মাহাদিকে নিয়ে কথা হচ্ছে, এতটুকু একটা ছেলে, সে এসে বলল পুলিশকে যে আমিও অমুককে খুন করেছি। এটা হয়তো তার বানানো কথাও হতে পারে, আমি মানে ধরে নিচ্ছি যে এটা হয়তো তার বানানো কথাও হতে পারে, কিন্তু সে ওইটাকে স্ট্যান্ড করছে, কারণ আমাকে কিছু করা যাবে না। এবং না, এখন তারপরে বানানো কবি, আমি এখানে একটু দ্বিমত করি। বানানো কথা, নিজে তো খুনের বিষয়টা তো আর বানানো হতে পারে না না। না, আমি আমি মানে আমি সেটা বলছি, এটা সে তো নিজে আনটিল করেছে, আনলেস সেটা বলেছে। প্রুভেন
হি ইজ নট গিলটি, কারণ সেভাবে কোনো ইয়ে করা হয়নি, না, সে সে নিজে তো বলছে। নিজে সাক্ষ্য দিচ্ছে যে সে খুনি। আমি উনি তার স্বীকার পক্ষেও করেছে, বলছি না, কিন্তু আমি বলছি উনি যে স্বীকার করেছে। যে এমন একটা জায়গায় চলে গেছে যে এদেরকে অ্যারেস্ট পর্যন্ত করা যাবে না। এই যে জি, সেই 3,500 যে পুলিশ হত্যা করা পুলিশ। হয়েছে, এদেরকে অ্যারেস্ট পর্যন্ত করা যাবে না, এটা ভয়ঙ্কর। আরেকটা কথা যে এই রজা রহমান বা খলিল রহমানের ব্যাপারে ঘটনা হলো কি, যে আমার যে অবজারভেশন, খলিলুর রহমানের সাথে কিন্তু ভারতের ইন দ্য মিন টাইম একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আর আমেরিকা তো প্রথমেই তাকে ওখানে পাঠিয়েছে। ফলত এইটা এদের এই যে আপাও যে কথা বললেন যে বহির্বিশ্বের চাপের কারণেই খলিল রহমান ওখানে বসে, তবে খলিল রহমান আজকে কিন্তু সুর পাল্টেছেন এবং খুব চমৎকার কথা বলেছেন। দেশের স্বার্থ বজায় রেখে ভারত সহ সব দেশের সাথে সম্পর্ক রাখবে বাংলাদেশ, থাকবে সবার আগে বাংলাদেশ নীতি। ফলত এখন তাকে নিয়ে আমার ভয় নেই, এই কারণে যে আহ, এখন তো বিএনপির নীতিকেই তাকে অনুসরণ করতে হবে। ইয়েস ইয়েস ইয়েস। তাছাড়া তো উনি তার বাইরে যেতে পারবেন না। না না, এইখানটায় আবার দেখুন, এই যে যে মন্ত্রী পরিষদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, খাদ্যমন্ত্রী, আমার তো মনে হয় না যে এরা কেউই ভারতের কনসেন্ট ছাড়া আসতে পেরেছেন, এবং বিএনপির ক্ষমতায় আসা, তারেক জিয়ার দেশে যাওয়া, সবকিছুর পিছনেই ভারত এবং আমেরিকার একটা সেটা আমরা এখন ক্লিয়ার না, এক সেটা আমরা ধারণার ক্লিয়ার না। এক ধারণার না, মৌনতা বা সম্মতি রয়েছে, সেটা আমার না। মতামত। এইটা হলে আবার জনগণের রায়কে আমরা ছোট করে ফেলি। না, মানে জনগণের জনগণ রায়কে যে রায় জনগণের দিয়েছে, রায়কে আমি ছোট করে দেখছি না, কিন্তু কিন্তু দেখুন, যেখানে আমরা ইলেকশনের আগেই শুনেছিলাম যে আমেরিকা চায় বা বাইরের বিশ্ব চায় এখন যে এইটাও তো জামাত শুনেছি ক্ষমতায় আমেরিকা যাবে, জামাতকে চায়, আমেরিকা জামাতকে ইলেকশন চায়, সেটাও তো ইঞ্জিনিয়ারিং হয় এর নাই। ব্যাপারগুলি, এখন জামাত যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, সেখানে কি বিএনপি বসে থাকবে? বিএনপি তো সবচেয়ে বড় দল, আমরা এখানেই কথা কথা বলেছিলাম, এবং আমার মনে আছে শেখ ফরিদ এই কথাও বলেছিলেন যে বিএনপি এত বড় দল যে জামাত কিছুই করতে পারবে না। হ্যাঁ, ফলত জি, জামাতের নিজেদের একটু ওভার রেট করে ফেলেছিল জামাত। ইয়েস ইয়েস। এবং একটা জামাতকে কথা না বললেই নয়, যে যদি আওয়ামী লীগ মাঠে থাকতো, জামাত বেশি হলে 5-6টা সিট পেত। ওদের ইয়েস ইয়েস ওদের ইয়েস। ইয়েই তো সমর্থনই তো 5%, কিন্তু সেখান থেকে অনেক 70টা সিট পেয়েছে। এরপরেও তাদের কান্নাকাটি, 77 নাচানাচি, এদের 77 অনেক 77। কিছু, এগুলি আস্তে আস্তে কমে যাবে। ওই যে সেটাই বলছিলাম, জামাত ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে যে তারা ক্ষমতায় আসবে। আচ্ছা, আমেরিকার সাপোর্ট আছে এটাও শুনছে, কিন্তু আসে নাই। আচ্ছা, তারপরে আরেকটা যেটা হলো যে জনগণ জামাতের বিপক্ষে। জামাত যে নির্বাচনের আগে তাদের যে বিষয়গুলো ফাঁস হয়েছে, যে কথাগুলো বেরিয়ে এসছে, বিশেষ করে নারী সমাজ কিন্তু তাদেরকে সাপোর্ট করে নাই। আরেকটা হচ্ছে আওয়ামী লীগেরও অনেকে নীরবে কিন্তু বিএনপি কে ভোট দিয়েছে, এটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, গ্রামের এটা মানুষগুলি যখন তাদের জিজ্ঞেস করা হয়েছে, আমি দেখেছি যে আপনি কাকে ভোট দিচ্ছেন, সরল সহজ ভাবে বলছে যে বিএনপি কে ভোট দিছি, কারণ ওরা বলেছে বিএনপি কে ভোট দিলে শেখ হাসিনা ফিরে আসবে। এবং কালকে একটা আলোচনা আমি বলেছি যে তারেক জিয়ার এটাও কিন্তু মনে রাখা দরকার যে আওয়ামী লীগের এইসব সরল সহজ মানুষগুলি কিন্তু তাদের ভোট দিয়েছে, এবং এদের কিভাবে স্বাভাবিকভাবে রাজনীতিতে ফিরিয়ে আনা যায় সেই চিন্তাও তাকে করা উচিত। দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এটা না ইম্পর্টেন্ট, এটা না, নিশ্চয়ই তবে তারা আমি একটু ভাববে। যুক্ত করি, জি আমাদের জি গোপালগঞ্জেও প্লিজ। কিন্তু বিএনপি জিতেছে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ 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 গোপালগঞ্জে কিন্তু হ্যাঁ স্বতন্ত্র ক্যান্ডিডেটও ছিল, রাইট? হ্যাঁ, জি জি, খুব পার্সেন্টেজ, খুব হ্যাঁ হ্যাঁ, কই সিগনিফিকেন্ট, খুব সিগনিফিকেন্ট। সেই বৈরিতা, চিরচেরা বৈরিতা কিন্তু দেখা যায়নি। সবার মাথার মধ্যে আসছে যে ঠিক আছে বিএনপি কে যদি ভোট দিই, ওই যে আমাদের অঞ্চলেরই একজন বলছেন, গোপালগঞ্জে এক আসনের একজন ভোটার, নারী ভোটার, না, আমার যে বাড়িও ভোট গোপালগঞ্জ, দিয়েছে আপা। কোনো সমস্যা ধানের নাই, শীষে আমি আর গোপালগঞ্জের খবর ভোট জানি। দিয়েছি ওখানে ধানের আজ শীষের না। পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া কেউ দাঁড়াতে পারে নাই। অতএব তারা ভোট দিয়েছে, কিন্তু এরা ভোট দিয়েছে কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে। একদম একদম। ইয়েস ইয়েস এক্স্যাক্টলি। ইয়েস ইয়েস। জি জি আপু, জি। ও গোপালগঞ্জে আপনি সেটা বলে, এটা খুব হ্যাঁ হ্যাঁ, সিগনিফিকেন্ট, এটা এবং এটা এবং বুঝতে সেটা হবে, একজন এটা ওই যে বুঝতে একজন হবে। নারী ভোটার বলছেন যে ভোট দিয়েছি ধানের শীষে আর না ভোটে। তো ধানের শীষে দিয়েছেন, হ্যাঁ, তাহলে হাসিনা ফিরবে, হাসিনা আসবে।
এই জি, জি। না, একটা সুস্থ রাজনীতি নিশ্চয়ই দেশে তৈরি ওটা হবে, এটা এক্সপেক্ট করেছি স্বাভাবিক। সবাই। এবং হ্যাঁ, যেই কালচার ইউনূস সাহেব চালু করেছেন, বিএনপি নিশ্চয়ই সেই পথে হাঁটবে না। এবং যে না আজকে ধ্বংসাত্মক জামাত কাজ, যদি কালচার, ক্ষমতায় যে আসে হত্যার কালচার, যে পোড়ানোর কালচার, যে জবাই করা কালচার দিয়ে গেছে, তো আমাদের 50 বছর পিছিয়ে দিয়েছে। সেখান থেকে খুব শক্তিশালীভাবে এই বিএনপির হাল ধরে দেশটাকে ফিরিয়ে আনতে হবে। জি। এবং আমার এখন মনে হয় আমাদের দুই এই দু যে একদিন দেখে এই আমার যে যা মনে হয় এরা তৈরি যায়। স্মৃতিসৌধে গেছে ফুল দিতে, সম্মান জানাতে। তারেক রহমান প্রথমে একা গেছে, এরপর সম্মিলিতভাবে মন্ত্রী পরিষদের গেছে। এগুলো কিন্তু অ্যাপ্রিসিয়েটেবল। কাজে আমরা আমাদের স্বাভাবিক ধারায় ফিরে আসছি, এটা মনে হচ্ছে। এটা মনে রাইট, হচ্ছে 21শে ফেব্রুয়ারি হবে, আমাদের স্বাধীনতা দিবস হবে, আমাদের বিজয় কুচকাওয়াজ দিবস হবে, হবে, কুচকাওয়াজ হবে, যেটা হয় নাই সব গতবার। দেখুন, সবকিছুই হবে বইমেলা দেশের। নিয়ে যে তালবাহানা চলছিল, আমি দুদিন আগে বলছি যে দেখুন, এখন বিএনপি ক্ষমতায় এসছে, এরা এ নিয়ে চিন্তা ভাবনা করবে। আজকেই দেখুন, সব আজকে একটু আগে যেটা আমি জানলাম যে সব প্রকাশকদের অংশগ্রহণের মাধ্যমেই বইমেলা হবে এবং 25 তারিখ থেকে শুরু হবে। তার মানে এরা ইতিমধ্যেই এইটা নিয়ে ভেবেছেন, এটা নিয়ে কাজ করছেন। এহ, তো এই স্বাভাবিক ধারায় দেশ ফিরে আসবে, এটা দেশের মানুষ আশা করে, এবং সেটাই মানুষ দেখবে। জি আপা, আপনি আর কোনো তথ্য কি আপনার কাছে আছে? আমি কি দর্শক যদি একটা মতামত পড়ি, তাহলে হ্যাঁ, জামাতের আমির সহ অনেক নেতারা ঝাড়ু দিয়ে রাস্তা আবর্জনা পরিষ্কার করে দেশের মানুষের নজর কেড়েছে। খুবই ভালো, না না, খুবই ভালো। এখানে আমি একটা ওর সাথে জি, আমি অ্যাক্টিং আর কি। কোয়ালিফাই দিব। জি, হ্যাঁ, জামায়াত হচ্ছে এমন একটি দল, মানে মুনাফেকের মানে চূড়ান্ত, তাদের কোনো কিছুই বিশ্বাস করা যাবে না। ঝাড়ু দিয়েছে মানে এখানেও নিশ্চয়ই নেগেটিভ কোনো দুষ্টু চিন্তা বুদ্ধি তাদের অফকোর্স। আছে। মনে রাখতে হবে, মানে এই জামায়াতের ডাক্তার শফিক কিন্তু জাসদ ছাত্রলীগ করতেন। তার এক হ্যাঁ, বছর পরেই তিনি সেই ছাত্র শিবিরের সভাপতি হন সিলেট মেডিকেল কলেজে। কাজে এরা পারে না, এরা ওদের যা কিছু ভালো দেখবেন তার পিছনে দেখবেন যে কোনো একটা দুষ্টু বুদ্ধি আছে। অফকোর্স। আপা তো 100%। রাস্তাঘাট পরিষ্কার করুক না, এখানে আমরা দুষ্ট বুদ্ধি না দেখে অন্তত মন পরিষ্কার করুক, নিজেদের মন। না, মন শুনুন, যারা দুষ্টু লোক তাদের ভালো কাজটাও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, এর পিছনে কি আছে। না অবশ্যই এটা দুষ্টামি মনে ভয়ঙ্কর, হয়। কিন্তু সেখানে রাস্তা ঝাড়ু দিবে। আমাদের বিজেপি আমাদের একজন এখানে দেয়নি, বুদ্ধিজীবী সে যে মাঝে, রাস্তা ঝাড়ু দিয়েছে এটাও তো এটা ভয়ঙ্কর। কথা যে রাস্তা আপা ঝাড়ু আমি দেবে এটা কেন? একটু স্মরণ করে দিতে চাই, আমি নাম উল্লেখ না করে বলছি, আমাদের একজন বুদ্ধিজীবী মাঝে ভীষণ ভাবে আওয়ামী লীগার হয়ে গেলেন। এখানে আওয়ামী লীগের নেতা নেত্রীরা লাফালাফি করছেন, উনি তো দারুণ। আমি দেখুন, উনি যদি ল্যাংটাও এনেছেও বলে আমি আওয়ামী লীগার, আমি সেটা বিশ্বাস করবো না। না, এবং পরে তো আরেকটু দেখা গেল উনি বুদ্ধিজীবী ফরহাদ কেন না হোসেনের বলেন, বন্ধু উনি এবং রাস্তা ঝাড়ু সেখানেই দিবেন আছেন। কেন? রাস্তা ঝাড়ু জি। দেবার জন্য নির্দিষ্ট আজ পেশার আপা, লোক আপনার আছে। কাছে আপনার এই কথার সাথে আমি একমত পোষণ করে বলছি যে হ্যাঁ, রাস্তা ঝাড়ু দেওয়ার জন্য নির্দিষ্ট লোক আছে, তাদের সুযোগ সুবিধা হোক, তাদের মানবিক দিক চিন্তা করা হোক, তারা যারা ঝাড়ু দেয় তাদের মানবিক কল্যাণে, তাদের পরিবারের প্রতি দৃষ্টি দেওয়া হোক, তারা যাতে স্বউৎসাহে কাজ করতে পারে। আপনি রাস্তা ঝাড়ু দিবেন কেন, যেটা আপনার কাজ নয়। হুম। হুম। আপনি আপনার অফিস আদালত ঝাড়ু দিতে এই পারেন, কাজে উনি সেটা ঠিক আছে। এক্সপার্টও না, এই কাজে না উনি না, উনি এক্সপার্টও না রাস্তা যে উনি ঝাড়ু কিছু দিয়েছেন সেটা দেখাচ্ছেন। আবার ভিডিও করে দেখাতে হবে কেন? আমি তো আমার বাড়ির সামনে প্রত্যেকদিন ঝাড়ু দেই, এটা কোনোদিন ভিডিও করে একদম, দেখাইছি? একদম। এই যে আপনি এখন যে কথাটা বললেন, উনি ঝাড়ুটা দিয়েছেনই হচ্ছে মানুষকে দেখানোর জন্য। যখন আমি সেটা ভাইরাল একজনকে হয়েছে, আমি না না না, একজনকে দান করব, এটা ভিডিও করে দেখাতে হবে কেন? ঝাড়ু দেবার কিন্তু আমাদের নির্দিষ্ট পেশার লোক আছে, উনি এটার অফকোর্স, এক্সপার্টও দিস আর নয়। উনি অল, এমন মানে নয় যে উনি এমন এই বেশি যে ঝাড়ু আমি দেন, বললাম না যে মিডিয়ার সাথে এরা থাকতে চায়, মিডিয়ায় দেখাতে চায়। মানে ইয়েস, 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 নিজের ইয়েস। মনটা ঝাড়ু দেখ। হ্যাঁ, জি, 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 জি। আপা, আর এমনি মন্ত্রিসভা আপনার, আমরা এখনো আলোচনা সমালোচনা আমি করার কোনো আসলে উপায় নেই। মন্ত্রিসভার ৩ জন সদস্যকে নিয়ে বলতেই হবে। না, আমি হচ্ছে, কাজকর্মের ব্যাপারে বলছি। কাজকর্মে আমি এমনি ৩ জন কেমন লেগেছে? সদস্যকে নিয়ে বলি। একটা জি, হচ্ছে বলেন, বলেন। জোনায়েদ সাকি, একটা হচ্ছে হুম, রজার খলিল, আরেকজন হচ্ছে হুম, ডাক্তার জাহিদ। তো হুম, হুম, জোনায়েদ হুম। সাকি, জাহিদের ব্যাপারটা ডাক্তার জাহিদ বিতর্কিত। এবং এই আপা, যে এই যে খলিলকে কৃষির যেটা বললেন, পররাষ্ট্রমন্ত্রী আমি এই করবেন যে লিখে বলে রেখেছি, বলেছেন। জি, জি। 350 কোটি ডলারের কৃষি পণ্য হ্যাঁ, বিলিয়ন ডলার বলো না, প্রচলিত হবে। $3.5 বিলিয়ন। 350 কোটি ডলার, তার মানে 3.5 বিলিয়ন ডলারের। 3.5 বিলিয়ন ডলার। এটা আনবিলিভেবল। এবং আপনি দেশে তো বাদ আর কিছু নাই। আপনার করতেই হবে আবার। 14টি বোয়িং কিনবে, তাতে 15 বছরে $1500 কোটি, মানে না, বোয়িং এর দাম কত? 35,000 কোটি টাকা, যেখানে পদ্মা ব্রিজ হয়েছে 32,000 কোটি টাকা দিয়ে। এবং আমাদের বিমান খাত কিন্তু অলাভজনক, রাইট? সেখানে আপনি আরো 35,000 কোটি টাকার বোয়িং অ্যাড করছেন, যেখানে আপনি মুক্ত বাজারে যদি ঢুকেন, আমি একটু ফ্রান্সেরটা দেখবো, আমি একটু রাশিয়াতে আছে কিনা দেখবো, দামাদামি করে সেটা কিনবো, সেই সুযোগ আপনার নাই। নাই, ওখান নাই, থেকে নাই, আপনাকে নাই। কিনতে হবে, আর আপনার প্রয়োজন আছে কিনা।
আপনার কি এতগুলো টাকার বোয়িং অ্যাড করার প্রয়োজন আছে কিনা আপনার বহরে? এবং যখন আমাদের ইকোনমি এতটাই ভঙ্গুর, দেখুন এই সরকার এসে কিন্তু দারুণ একটা ডিসিশন নিয়েছে যে মন্ত্রীরা এবং সংসদ সদস্যরা ওই যে সরকার বিনা শুল্কে গাড়ি আমদানি করতে পারবে না। ভালো 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 এরকম ভালো, বেশ welcome, কিছু সিদ্ধান্ত welcome. নিয়েছে। এটা তো অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করার জন্যই। এবং আজকে তারেক জিয়া যেটি ওনার বক্তব্য বলেছেন যে আমরা ঘর থেকে শুরু করলাম, আপনারাও করেন, আপনারা কিছুটা সাধন করেন। এবং আরেকটা ভালো। খুব ভালো কথা বলেছেন যে দেশ পরিচালিত হবে আইনের শাসনের মাধ্যমে, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। এই কথাগুলি কিন্তু পিশাচ এই 18 মাসে কিন্তু বলেনি। এই 18 মানে মাসে কিন্তু অন্ধকার। মানে আমি না, এটা মানে বোঝানো যাবে না ডক্টর, রিসার্চ করা যায় যে একটা মানুষ যারা কতটা বিকৃত হতে আসলে পারে দেশের বিরুদ্ধে। সাইকোলজি নিয়ে যারা কাজ করেন, মনস্তত্ত্ব নিয়ে কাজ করেন, যে এইরকম বিকৃত একটা মানুষ কিভাবে হতে পারে, এতটা সেলফ ওরিয়েন্টেড একটা মানুষ কিভাবে হতে পারে, কিভাবে? সেলফ ওরিয়েন্টেড হোক, কিন্তু মানে আপনি এরকম ভাবেন না, আপনি এরকম আমার ভাবেন না পাশে কেন? মানুষ মারা যাচ্ছে, আমার আন্ডারে মানুষ না খেয়ে মরছে, আমার আন্ডারে গলা কাটা হচ্ছে, আমার আন্ডারে ঝুলিয়ে পোড়ানো হচ্ছে, আমি কিছু বলবো না, না, কিছুই বলবো না, আমি রাষ্ট্র পরিচালনা করছি। দিস ইজ টু মাচ। মানে এটা আজকের দিনে, মানে উত্তরাধুনিক সময়ে, যেখানে আহ, মানে কলমের টিপে, এই যে আমরা বলছি বাংলাদেশ থেকে শুনছি, সারা পৃথিবীতে শুনছে, এটা কোনো কিছুকেই তো আর লুকিয়ে রাখা যায় না। সেখানে এই পরিস্থিতি কিভাবে হয়? ওনার হার্ট আছে কিনা এটা নিয়েই তো চিন্তিত দেশবাসী, বিশ্ববাসী। ওনার দেখেছেন হৃদয় বলে কিছু দুর্নীতিতে এগিয়ে গেছে বাংলাদেশ আরো এক ধাপ ওনার এই শাসনামলে। হ্যাঁ, আমরা জানি 2001 ওনার থেকে 2006 পর্যন্ত বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বে ফার্স্ট হয়েছে, রাইট? হুম জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করলেন 2009 সালে, 8 সালে নির্বাচন হলো, 9 সালে উনি ক্ষমতা গ্রহণ করলেন, তখন কিন্তু আস্তে আস্তে এই পজিশনটা নিয়ে এসেছিলেন 14তে, শেষ পর্যন্ত 27-এ গেছিল, পরে 27-এ গেছিল, শেষ পর্যন্ত 14, 27 থেকে এখন 13-তে আসছে। এখন আসছে 13তে, 14 থেকে এক ধাপ আবার আগিয়ে গেছে 13তে। আচ্ছা, অত বিমান চালাবে কোথায়? একজন আমার একটু এবার কথা বলতে দেন। অত বিমান চালাবে কোথায়? এখন আমরা ইউনিয়ন থেকে ইউনিয়ন আত্মীয় স্বজনের বাসায় বিমানে করে যাব, আমরা পাড়া থেকে মহল্লায় বিমানে করে যাব, কারণ এত বিমান আমরা কি করবো, আন্তর্জাতিক রুটে চালাতে পারবো না। জি, আরেকজন বলেছেন 18 মাসে ইউনূস দেশ ধ্বংস করেছে, বিচার হোক। অবশ্যই বিচার করতে হবে। আচ্ছা, এনডিটিভি বলেছে ভাষ্যমতে ইউনূস রাষ্ট্রপতি হওয়ার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা নিয়ে আমার সন্দেহ আছে, এটা নিয়ে আমার সন্দেহ আছে ইউনূস রাষ্ট্রপতি হয়ে যেতে আমি পারে। সরি, একটু আমি একটা জি জিনিস অ্যাড করতেই হবে। আমরা যে চুক্তি নিয়ে কথা বলছিলাম, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের চুক্তি, তার মধ্যে একটা বিষয় কিন্তু কৃষি চুক্তিতে একটা আহ করে ডিম খাই, সেটা আমেরিকাতে, আমেরিকার সত্ত্বেও ভারত। আর নেই। যাই হোক, আমাকে যেহেতু সুযোগ দিয়েছেন, আমি কিছু কথা জি, বলবো। ইসমাইল ভাই, এই দুজনকে মিল ফ্যাক্টরির মালিক কিনা? আপনারা মিল ফ্যাক্টরির মালিক কিনা? মিল ফ্যাক্টরির মালিক ওনারা না, কিন্তু আমরা মিল দুজনে ফ্যাক্টরি নিয়ে শিক্ষক। ওনারা ভাবেন। ওনারা দুজনই শিক্ষক। জি, আশা করে ঠিক হবে না। ইউনূস বন্দী, এই যে ইউনূস সাহেব কি দেশে চলে গেছে নাকি বিদেশে চলে গেছে? একটা ভিডিও দেখলাম সেরকম কি ছবি চলে দেখলাম, যাচ্ছে। সেরকম হ্যাঁ, ছবি চলে দেখলাম, যাচ্ছে সেরকম। এরকম। ওটা বোধহয় পুরানো ছবি। লোকটা মানে ওই যে কবি, আপনি যে পিশাচ বলেন, মানে এটা একদম মিলে যায়, একদম মিলে যায়। পিশাচের চরিত্র কি? পিশাচের চরিত্র হয়তো নিজে নিজে, পিশাচ কি জিনিস আমি বুঝি না, এটা একটা উপমা হিসেবে ব্যবহার আমি করা একটা হয়। ব্যাখ্যা দিয়েছিলাম। পিশাচের পিশাচ হতে ব্যাখ্যা হলে কি? জন্মগতভাবে পিশাচ হতে হয়, এবং তিনি তার জন্মগতভাবেই পিশাচ। তার বাবা ছিলেন 71 বিরোধী, এবং তিনি আহ, ছোটবেলা থেকেই অন্যেরটা কিভাবে দখল করবেন, উনি গ্রামীণ ব্যাংকও অন্যটা দখল করেছিলেন, ওই যে পত্রিকা দখল করেছিলেন, পরে দেশ দখল করেছেন অন্যের ঘাড়ে চড়ে। ফলত তার নিজস্ব কিছু দেওয়ার নেই। যাই হোক, আমাকে যেহেতু সুযোগ দিয়েছেন, আমি কিছু কথা জি বলবো। জি, বলেন বলেন। আমার একটা খুব আনন্দ হচ্ছে যে কিছুদিন আগে আমাকে দালাল বলে এখানে গালি দিতেন না, তারা আর দালাল বলবেন না এখন। ভারতের দালাল তো বলবেনই না, কারণ ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারতের সাথে যারা যুদ্ধ করবে বলে তারা উন্মাদ, তারা পাগল, কারণ ভারতের সাথে যুদ্ধ করে বাংলাদেশের টিকে থাকা সম্ভব নয়, এবং ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন বেশ কয়েকজন বলেছেন, এই মন্ত্রিসভার ইতিমধ্যেই বলেছেন। এবং আমি একটা অত্যন্ত জায়গায় স্বাভাবিক, একটা অত্যন্ত ক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপির একদম এক থাকতে হবে, ধর্মকে যেন আর কেউ ব্যবহারের সুযোগ না পায়, একদম। এবং একদম আমরাও যেন অত্যন্ত একদম, স্বাভাবিক কথা বলেছেন মির্জা হ্যাঁ, ফখরুল। জি, খুব এবং বাস্তব কথা বলেছেন। এবং জি এবং আমি
কি যেন বলতে গেছিলাম, ভুলে যাচ্ছি। হ্যাঁ, ওই যে আমি ভারত যেহেতু শিক্ষক, আমি ববিরাজ জাতের কথা নিয়ে একটু কথা আজকে বলতেই হবে। তিনি ইনুসের মতোই আজকে বলে ফেলেছেন, আমরা শিক্ষা ব্যবস্থাতে এমন করব যে বিদেশিরা আমাদের এখানে শিখতে আসবেন। ভাইরে, এই ইচ্ছাটা থাকা খুবই ভালো, আপনি ইচ্ছাটা রাখেন, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় যে বহুমুখী শিক্ষা ব্যবস্থা আছে, এইটাকে যদি পারেন একমুখী, অন্তত ক্লাস 5 পর্যন্ত সারা পৃথিবীতে যেরকম চলে একমুখী শিক্ষা ব্যবস্থা করেন, যে সবাই এক সিলেবাসে পড়বে, মাদ্রাসাগুলিকে সিলেবাস দিয়ে অন্তত তাদের স্কুল না বানান, মানে আমি তো বলি মাদ্রাসার কোনো দরকারই নেই, তাদের অন্তত সিলেবাস ফলো করতে বলেন, তাদের অন্তত বলেন যে তোমরা শুরু করো জাতীয় সঙ্গীত দিয়ে, কারণ এদের জাতীয় না, সঙ্গীত যে বিদাত শুরু এটা করো শেখানো না, হয়। শুরু করো না, শুরু করতে হবে। হ্যাঁ, এই কাজগুলি করেন আগে, তারপরে পরে চিন্তা করেন বিদেশিরা আসবে কিনা। কারণ বিদেশে আমরা যারা শিক্ষকতা করি আমরা জানি যে শিক্ষকতা মানে কি, সিলেবাস মানে কি, এবং একমুখী শিক্ষা ব্যবস্থা। আমি বলছি না বহুমুখী শিক্ষা ব্যবস্থা হবে না, 10-এর পরে করেন, বিভিন্ন জায়গায় চলে যাক, কিন্তু ক্লাস 10 পর্যন্ত সব দেশেই, এই আমেরিকাতেও একই রকম, এখানে স্পেশালাইজড স্কুল রয়েছে, দ্যাটস ট্রু, কিন্তু সেই স্কুলে একই সিলেবাসে বেশি কিছু পড়ানো হয়। এবং সেই স্কুলে এমন নয় যে আপনি প্রধানমন্ত্রীর সন্তান বলে আপনি চান্স পেয়ে যাবেন, ওখানে পরীক্ষা হবে, যদি আপনি টেকেন তাহলেই চান্স পাবেন, ওখানে পয়সা দিয়েও চান্স পাওয়া যায় না। তো এই ব্যবস্থাগুলি আগে করেন, আপনাদের জন্য আমাদের সে শুভকামনা থাকবে। এবং আমাদের যে এই যে কোচিংগুলি, এগুলি তুলে দেন, কোচিং তুলে দিয়ে, এবং টিচারদের বলেন যে তোমাদের যেসব ছাত্রছাত্রী ক্লাসে ভালো করে না, স্কুলের পরে তাদেরকে টিউটরি করতে হবে তোমাদের, আমরা করেছি, আমি তো এখন রিটায়ার করেছি, কিন্তু আমাদের বাধ্যতামূলকভাবে তাদের টিউটরি করতে হতো, এবং আমার ক্লাসে কত পার্সেন্ট ছাত্রছাত্রী পাস করছে এবং কত পার্সেন্ট ফেল করছে তার উপরে প্রতি সেমিস্টারে অ্যাকচুয়ালি আমাকে 4 বার মার্কিং করতে হতো, এই প্রতিবারই কিন্তু আমাকে জবাবদিহি করতে হতো। টিচারদের এই জবাবদিহিতার আন্ডারে আনেন, এবং টিচারের ট্রেনিং জি প্রতিদিন একটা একটা 45 মিনিটসের বা 50 মিনিটসের একটা স্লট থাকতো আমাদের ট্রেনিং এর জন্য, তারপরে তো জি সপ্তাহে আছেই। এই জি ট্রেনিং এর ব্যবস্থাও করেন যে হুম, শিক্ষকরা যাতে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে, এই যে তারেক জিয়া কিন্তু বলেছেন যে এআই সহ অনেক কিছু সারা পৃথিবী আজকে ফলো করছে, আমাদের সেই জায়গায় যেতে হবে। তাহলে আপনিও টিচারদের ট্রেনিং দেন, দিয়ে তাদের জি এমন পরিস্থিতিতে আনেন যে এরা একটা ভালো শিক্ষা দিতে পারে, জি এবং তারপরে শিক্ষকদেরও ট্রেনিং চিন্তা করেন দরকার। যে বিদেশিরা আসবে, তাতে কোনো জি সন্দেহ জি নাই, আসুক, আর তাতে আমার কোনো অসুবিধে নাই, কিন্তু আগে হুম, নিজেদের ছেলেপেলেদেরকে এই পৃথিবী যেভাবে চলছে সেইভাবে রেডি করান। ধন্যবাদ। চলতে দিন। জি 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 ইসমাইল ভাই, ফরিদ ভাই ইসমাইলের শুভেচ্ছা নিবেন। আমাদের প্রিয় ফরিদ ভাইয়ের কোনো সংবাদ পাচ্ছি না, যদি জানা থাকে দয়া করে জানাবেন। ফরিদ ভাই কেমন আছে? আচ্ছা, ফরিদ ভাইকে ইয়েস 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 কেউ একদম, যেটা ব্যবহার তারেক করবে। এদের পকেটে সবাইকে ভরে থাকার কথা না, এরা বাংলাদেশ ধর্মটাকে আমরা কেউ ব্যবহার না করি রাজনীতিতে। ইয়েস 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 কেউ একদম, যেটা ব্যবহার তারেক করবে। রহমান স্পষ্টভাবে বলেছেন, আমি ওনাকে এই বক্তব্যে সাধুবাদ জানাই। উনি শুধুমাত্র এটা না, আমি পরশু বা তরশু এডুকেশনে উনি ওনার একটা মন্তব্য আছে, সেটা হচ্ছে যে শুধুমাত্র বইয়ের লেখাপড়া না, গান থাকতে হবে স্কুলে, গানের চর্চা হবে, পাশাপাশি ইনস্ট্রুমেন্ট এটা বাজানোর চর্চা হবে। উনার ছোটবেলায় ইচ্ছা ছিল গিটার বাজাবেন, কিবোর্ড বাজাবেন, ওনার এটা হয়নি, অনেক পরিবার এফোর্ড করতে পারে না, সো উনি স্কুলে স্কুলে এই ইনস্ট্রুমেন্ট বাজানোর শিক্ষা দিবেন। গুড তো গুড 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 কাজেই গুড। যিনি এই মন্তব্যটা করেছেন উনি আসলে জামাত শিবিরের কেউ। সো জামাত শিবিরকে জি আওয়ামী লীগ এবং বিএনপি একসাথে গলা ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করবে। জি জি ধর্ম জামাত নিয়ে কোনো শিবিরের রাজনীতি তো চলবে না। জি প্লিজ। জামাত শিবিরের তো রাজনীতি করার অধিকার বাংলাদেশে থাকার কথা না, এরা বাংলাদেশ বিরোধী, এরা হত্যাকারী, এরা জেনোসাইডাল দল, এটাকে মনে রাখতে হবে। আমি একটু যোগ করব আপার কথায়, ডক্টর আনিসুজ্জামান একটা কথা বলেছিলেন যে এই দেশে ধর্ম পালন করার যেমন অধিকার, যারা ধর্ম মানে না তাদেরও সমান অধিকার থাকতে হবে। আমি ধর্ম মানবো কি মানবো না সেটা আমার ব্যাপার, আমাকে আপনি বাদ দেবেন কেন, আমাকে আপনি জবাই করতে নিয়ে যাবেন কেন? সারা পৃথিবীতে এই মুহূর্তে 19% মানুষ নাস্তিক, তাতে পৃথিবীর কিন্তু কিছু যাচ্ছে আসছে না। আর আপনি যদি সবসময় বলেন যে আল্লাহর কথা ছাড়া গাছের পাতাটিও নড়ে না, তাহলে
আপনার সমস্যাটা কি? যে ধর্ম মানছে না সে ধর্ম মানছে না, তো আল্লাহর হুকুম ছাড়া তো এটা হচ্ছে না। ফলত এই যে মওদুদিবাদী ইসলাম, এরা আসলে নিজেদের পকেটে সবাইকে ভরতে চায়, আচ্ছা নিজেদের অনুসারে চলতে চায়। এবং এই যে নারীদের শিক্ষা, মোহাম্মদ যখন বলেছিলেন যে শিক্ষা গ্রহণ করতে হলে চীন দেশ পর্যন্ত যাও, উনি কি বলেছিলেন যে পুরুষ বা মহিলাদের আলাদা করে? বলেননি। ফলত এই জায়গাটিতে আমার মনে হয় যে একটা পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। সমঝোতায় আসা দরকার, এবং জি জামাত শিবিরকেও চিন্তা করা দরকার যে আজকের দিনে যে নারীদের ঘরে রাখবো, নারীদের ইসে যেতে দেবো না, চাকরিতে যেতে দেবো না, হুম হুম এইটা হুম হয় না। এইটা জি কোনো অবস্থাতেই সেই জি নারী শোষণ করা যাবে না, জি তাদেরও জি সমান ধন্যবাদ, অধিকার দিতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ প্রিয় দর্শক, আমি আর একটা কথা বললাম। আমিরে জামাত ইলেকশনের আগে বলেছেন, আমরা যদি নির্বাচনে নাও জিতি, তার মানে আল্লাহ চেয়েছেন আমাদের মধ্যে অসম্পূর্ণতা আছে, অসম্পূর্ণতা আছে। আল্লাহ এখন অসম্পূর্ণতা আছে, ওনাদের এটা চেয়েছেন, ওনারা নির্বাচিত হন নাই, বিএনপি ক্ষমতা আসছে, এখন এটা মেনে নিতে অসুবিধা কোথায়? উনি আরো বলেছেন আমরা নিজেদেরকে সম্পূর্ণ পরিপূর্ণ করে, আমাদের ঘাটতি আছে বললেন, যে ঘাটতি পরিপূর্ণ করে এখন আগামীতে নির্বাচন করেন। যদিও দেশ বিরোধী, এটা দেশের জনগণ পছন্দ করে না। তো এই কথা তো এখন সে কথার মধ্যে আমিরে জামাত নেই, এখন রাজপথ উত্তপ্ত করে ফেলছেন। এখন মাওলানা মামুনুল হক অন্য একটা তথ্য বের করে ফেলছেন, আল্লাহ ওনাদেরকে পছন্দ করেন নাই। কাজে এখানে হাত ধরার তো কিছু নাই, আল্লাহ চরমনাইকে পছন্দ করেন নাই। এইটা New York is the absolute worst state to live in 2026, and it's getting worse. এটাতে হাত ধরবেন কেন? আপনার কনক্লুডিং অ্যাড্রেস প্লিজ। না, আমরা দেখি, আমরা আসলে ওই যা করেন না কেন, যেভাবেই চিন্তা করেন, জি বক্তব্য হবে তারেক জামাতের এই ষড়যন্ত্র, এটা নিয়ে আসলে এরা তো অতীত করেছে, তাদেরকে পরাজিত করেই তো বাংলাদেশ স্বাধীন হয়েছে। কাজে এটা নিয়ে খুব ঘাবড়ে যাওয়ার কিছু নেই। জি আমি আমার জি শেষ বক্তব্য দেওয়ার আগে আরেকটু কথা বলতে চাই ধর্ম নিয়ে, যে এই যে যারা প্রতিদিন ওয়াজ নসিহত করেন এবং তাদের কোনো ব্যালেন্স নাই, তারা যা ইচ্ছা তাই বলেন, এইখানে লাগাম টেনে ধরা দরকার। এইখানে একটা কমিশন করে যেভাবেই হোক এদেরকে একটা আনা দরকার। এবং আমার শৃঙ্খলার সর্বশেষ মধ্যে, শৃঙ্খলা, যে সুন্দর কথা শৃঙ্খলা আনা বলবেন, দরকার। ভালো আমার কথা সর্বশেষ বলবেন। জি বক্তব্য হবে তারেক জিয়াকে হুম অভিনন্দন। এবং আমি কালকেও একটা চ্যানেলে একই কথা বলেছি, সেটা হলো যে আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সমর্থক, আমি রাজনীতি করি না, আওয়ামী লীগের সমর্থক এবং নেতা নেত্রী যাদের সাথে আমার পরিচয় আছে, আমি বলেছি দেখুন আপনারা যাই বলেন না কেন, তারেক জিয়া কিন্তু ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, তিনি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজকে যারা বিএনপি করেন তাদের আমি বলছি, আপনারা যতই যা করেন না কেন, যেভাবেই চিন্তা করেন না কেন, জয় অথবা পুতুল কিন্তু ভবিষ্যৎ, এদের দুজনের একজন কিন্তু ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, সে 5 বছর হোক 10 বছর পরেই হোক। অতএব আমি চাইবো যে এই যে নিউ জেনারেশন, যে জেনারেশন আমার জেনারেশন, এরা একত্রিতভাবে একটি দেশ গড়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন, সবাইকেই রাজনীতি করার সেই সহজ এবং যেটা তার অধিকার, সেই অধিকারটি ফিরিয়ে দিয়ে আপনারা যেভাবে অলরেডি সরকার গঠন করেছেন, অনেকটাই পজিটিভ, এবং আপনারা এইভাবে পজিটিভ দিকে দেশটাকে এগিয়ে নিয়ে যান। কারণ পৃথিবীর সাথে আমাদের কম্পিট করতে হবে, আমাদের জনসংখ্যা এত বেশি যে এইখানে মারামারি ধরাধরি একের বিরুদ্ধে অন্যে লেগে থাকলে আমরা এগোতে পারবো না। জি ধন্যবাদ। জি ধন্যবাদ, ধন্যবাদ। আপনার কোনো বক্তব্য না থাকলে আমরা শেষ করব। তবে সবশেষে